আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, বর্ষরাই উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের জন্য অষ্টম শ্রেণীর 2.2 অনুশীলনের অঙ্কগুলো নিয়ে আসছি। অনুশীলনীর অষ্টম শ্রেণীর 2.2 অনুশীলনী অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো আজকে করব। দেখো, প্রথমেই আমরা চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রটা আছে, আমরা সূত্রটা দেখব কিভাবে আসলো। এখানে প্রারম্ভিক মূলধন বা আসল আমরা জানি যে পি টাকা। এর আগের অধ্যায়ে 2.1 অনুশীলনীতে আমরা করে আসছি মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। বার্ষিক মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর দেখো, প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধনটা হলো আসল যোগ মুনাফা। প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন আসল যোগ মুনাফা। তাহলে আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পি যোগ মুনাফাটা হলো পি আর। মুনাফাটা পি আর কিভাবে হলো আমরা জানি। এর আগের অধ্যায়ে আমরা পড়ে আসছি মুনাফা ইকুয়াল টু পি এন আর। আর সেক্ষেত্রে যদি প্রথম বছরের ক্ষেত্রে যদি আমরা মনে করি ধরে নেই, তাহলে এন এর মান 1, এই জন্য এই জায়গায় এন ব্যবহার করা দরকার হয়নি। অর্থাৎ মুনাফাটা পি আর প্রথম বছরের ক্ষেত্রে আমরা মুনাফাটা ধরতে পারি পি আর। এর আগের অধ্যায়ে আমরা মুনাফা নির্ণয়ের সূত্রটা আমরা পড়ে আসছি আই ইকুয়াল পি এন আর। তাহলে প্রথম বছর বলতে আমরা এন এর মান 1, হ্যাঁ, তাহলে এখানে এনটা আমরা ইউজ করি নি। দেখো, মুনাফাটা আমরা পি আর ইউজ করছি। আসলটাকে পি দ্বারা প্রকাশ করা হয় আর মুনাফাটাকে আমরা প্রকাশ করছি পি আর দ্বারা। মুনাফাটা হলো পি আর দ্বারা। এক্ষেত্রে আরটা হলো বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হারের সাথে যদি আমি আসল গুণন করি তবে আমি প্রথম বছরের মুনাফাটা পাবো। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনটা হবে আসল যোগ মুনাফা। তাহলে আসলটা হলো পি আর মুনাফাটা হলো পি আর। এখান থেকে আমরা পি যদি কমন নিই, যে সংখ্যাটা আমরা কমন নিব সেই সংখ্যাটা দ্বারা এইটা এবং এইটা দুইটাকেই ভাগ করতে হবে। পি দ্বারা যদি আমরা পি কে ভাগ করি তবে হবে 1, আর পি দ্বারা যদি পি আর কে ভাগ করি তবে থাকবে আর। দ্বিতীয় বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনটা কি হবে? দ্বিতীয় বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনটা হবে, দেখো, প্রথম বছরের যে চক্রবৃদ্ধি মূলধনটা আমরা পেয়েছি, অর্থাৎ প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন তার সাথে মূলধনটা যোগ হবে। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনটা হবে প্রথম বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন যেটা পেয়েছি তার সাথে মুনাফাটা যোগ হবে। তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধনটা আমরা পেয়েছি পি ইন্টু 1 যোগ আর, পি ইন্টু 1 প্লাস আর, পি ইন্টু 1 প্লাস আর। আর খেয়াল করো মুনাফাটা কত হবে। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে যে মূলধনটা পেয়েছি, আমরা জানি যে মুনাফাটা হলো মূলধনের সাথে মুনাফার হার, বার্ষিক মুনাফার হার গুণন হয়। তাহলে মূলধনটা ছিল পি এর সাথে আমরা আর গুণন করে আমরা এখানে কি পাইছি? মুনাফা পাইছি। আর এইখানে মূলধনটা হলো পি ইন্টু 1 প্লাস আর, এটার সাথে আমরা কি গুণন করব? আর গুণন করলে আমরা মুনাফা পাবো। প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর, আর তার সাথে যোগ হবে মুনাফাটা তাহলে
প্রথম বছরের চক্রবৃদ্ধির যে মূলধনটা পেয়েছি সেই মূলধনের সাথে যদি আমি আর গুণন করি তবে আমি মুনাফা পাবো। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধনটা হবে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন প্লাস হলো মুনাফা। তাহলে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন যেটা পেয়েছি তা যোগ আর মূলধনটা হবে প্রথম বছরের চক্রবৃদ্ধি যে মূলধন সেই মূলধনের সাথে আর গুণন করলে মুনাফা পাওয়া যায়। এখন দেখো তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধনটা কিভাবে বের করব। তাহলে তৃতীয় বছর এইখানে কাজটা শেষ করি। দেখো এইখানে পি ইন্টু 1 প্লাস আর, এখানে পি ইন্টু 1 প্লাস আর, তার সাথে গুণন অবস্থায় আছে আর। তাহলে এই একটা অংশ, এইটা হলো দ্বিতীয় অংশ। এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের মধ্যে দেখো কমন আছে পি ইন্টু 1 প্লাস আর। প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের মাঝে কমন আছে পি ইন্টু 1 প্লাস আর। তাহলে পি ইন্টু আর, পি ইন্টু 1 প্লাস আর এই প্রথম অংশের থেকে যদি আমি কমন নিই তাহলে এই অংশ দ্বারা যদি আমি এই অংশকে ভাগ করি তবে এখানে পাবো আমরা 1। পি ইন্টু পি প্লাস আর যদি আমরা এই অংশ থেকে কমন নিই তাহলে এখান থেকে 1। আমরা জানি এক্সকে এক্স দ্বারা ভাগ করলে হয় 1, ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে হয় 1, 100কে 100 দ্বারা ভাগ করলে হয় 1। অর্থাৎ সমান সংখ্যক জিনিসকে সমান সংখ্যক জিনিস দ্বারা ভাগ করলে তার মান হয় 1। তাহলে পি ইন্টু 1 প্লাস আর কে যদি আমি পি ইন্টু 1 প্লাস আর দ্বারা ভাগ করি, অর্থাৎ এই অংশটা যদি আমি কমন নিয়ে নেই তাহলে এখানে থাকে কত 1, আর যোগ দিয়া এখানে দেখো এখানে পি ইন্টু 1 প্লাস আর এইটুকু যদি চলে যায় এখানে থাকে আর। তারপরে দেখো পি ইন্টু 1 প্লাস আর 1 প্লাস আর, তাহলে 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস আর তার হোল স্কোয়ার। তাহলে প্রথম বছরের যে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা পেয়েছি পি ইন্টু 1 প্লাস আর, আর দ্বিতীয় বছরের যে চক্রবৃদ্ধি মূলধনটা পেলাম পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধনটা আমি পেয়েছি পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার। আমি তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধনটা আমরা বের করব। তাহলে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধনটা হবে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন প্লাস হলো মুনাফা। তাহলে দেখো তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধনটা হলো দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন প্লাস হলো মুনাফা। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধনটা হলো পি ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার, আর মুনাফাটা হবে এই দ্বিতীয় বছরের যে মূলধন চক্রবৃদ্ধি মূলধন এর সাথে আর গুণন। দেখো পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার প্লাস পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার তার সাথে আর গুণন, তবেই আমরা মুনাফাটা পাবো। তাহলে মূলধনের সাথে আর গুণন করে আমরা মুনাফা পাই। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন প্লাস হলো দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধনের সাথে আর গুণন করলে, অর্থাৎ মুনাফার হার গুণন করলেই আমরা মুনাফাটা পাবো। এখন এই জায়গায় আর এই জায়গায় দেখো কি কমন আছে, পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার কমন আছে দুইটা অংশে। এখানে পি ইন্টু 1 প্লাস আর, এখানে পি ইন্টু 1 প্লাস আর, এই দুইটা অংশে আমাদের কমন আছে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার। পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার যদি কমন নিয়েই তবে এইখানে খেয়াল করো, তবে এইখানে থাকবে 1 আর এইখানে থাকবে আর। পি ইন্টু 1 প্লাস আর এই হোল স্কোয়ারকে যদি আর পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার দ্বারা ভাগ করি তবে থাকে 1 আর এখানে থাকে আর। এখন দেখো তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস আর, তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস আর, তাহলে এইটা আর এইটা গুণন করলে পি ইন্টু 1 প্লাস আর হোল কিউব, তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল কিউব। তাহলে এই অংশ আর এই অংশ গুণন করে আমরা পি ইন্টু 1 প্লাস আর হোল কিউব পেলাম। এখন খেয়াল করো প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন আমরা পেয়েছি পি ইন্টু 1 প্লাস আর, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধনটা আমরা পেয়েছি
পি ইন্টু 1 প্লাস আর হোল কিউব। খেয়াল করো, প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধনটা যে পেলাম, এইখানে 1 প্লাস আর, এটার পাওয়ার ছিল 1 থাকলে আমরা লিখি না। দ্বিতীয় বছরের ক্ষেত্রে পি ইন্টু দেখে 1 প্লাস আর, এটার পাওয়ার হলো 2। আর তৃতীয় বছরের ক্ষেত্রে পি দেখো এখানে পি ইন্টু 1 প্লাস আর, 1 প্লাস আর এটার হোল পাওয়ার 3, 1 প্লাস আর এটার হোল পাওয়ার হলো 2, আর 1 প্লাস আর এটার পাওয়ার হলো 1। এইখানে ঘাতটা হলো 1, এইখানে ঘাতটা হলো 2, এইখানে ঘাতটা হলো 3। তাহলে আমরা একইভাবে দেখো চতুর্থ বছরের ক্ষেত্রে এইখানে ঘাতটা হয়ে যাবে 4, পঞ্চম বছরের ক্ষেত্রে ঘাতটা হয়ে যাবে 5, ষষ্ঠ বছরের ক্ষেত্রে ঘাতটা হয়ে যাবে 6। তাই আমরা লিখতে পারি n বছরের চক্রবৃদ্ধি মূলধন, n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা হবে পি ইন্টু 1 প্লাস আর, তার হোল পাওয়ার হবে n। তাহলে n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা হবে পি ইন্টু 1 প্লাস আর, তার হোল পাওয়ার হবে n। তাহলে আমরা দেখলাম এক্ষেত্রে লক্ষ্য করো, চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়, চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, তার হোল পাওয়ার হলো n। এই অধ্যায়ের জন্য আমরা দুইটা সূত্র ইউজ করব, একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা আর একটা হলো চক্রবৃদ্ধি মূলধন। দুইটা সূত্র ইউজ করে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক আমরা করব। আর এর আগের অধ্যায়ে আমরা সরল মুনাফার একটা মাত্র সূত্র ব্যবহার করছি। সরল মুনাফার ক্ষেত্রে সূত্র হলো আই ইকুয়াল টু পি এন আর। আমাদের ওই সূত্রটাও এই অধ্যায়েও আমাদের মাঝে মাঝে ইউজ হবে। দেখো তাহলে এখানে n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, এটার হলো হোল, এটার পাওয়ার হলো n। তাহলে এখানে খেয়াল করো, n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, তার হোল পাওয়ার হলো n। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো এইটা। এখন দেখো চক্রবৃদ্ধি মুনাফাটা হলো, চক্রবৃদ্ধি মূলধনটা আমরা যা বের করব, চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি মুনাফা বাদ দিই, প্রারম্ভিক মুনাফা, প্রথমের যে মূলধনটা ছিল, চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বা প্রথমের যে একদম প্রথমে যে আসলটা ছিল, সেটা যদি আমরা বাদ দিয়ে দেই, প্রারম্ভিক মূলধন বা আসল ধরে নিচ্ছি পি, আর চক্রবৃদ্ধি মূলধনটা আমরা পাইছি পি ইন্টু 1 প্লাস আর, তার হোল পাওয়ার n। তাহলে এটা প্রকাশ করা হয় মূলধনকে, চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সি মাইনাস পি, তাহলে সি এর মানটা আমরা বসিয়ে দিই। সি এর মানটা হলো পি ইন্টু 1 প্লাস আর, তার হোল পাওয়ার n মাইনাস হলো পি। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটা আর চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র, এই দুইটা সূত্র ইউজ করেই আমরা এই অধ্যায়ের সবগুলো অঙ্ক করব। এখন দেখো আমরা একটা অঙ্ক দেখব, বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায়, 62,500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে বলছে, অর্থাৎ সি এর মানটা আমাদের বের করতে হবে। এখন খেয়াল করো, বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায়, বার্ষিক শতকরা 8 টাকা মুনাফা বলতে আমরা কি বুঝি? 100 টাকা, এখানে বার্ষিক শতকরা 8 টাকা মুনাফা, অর্থাৎ এইখানে মুনাফার হার, আর এর মানটা দেওয়া আছে শতকরায়, অর্থাৎ 8% দেওয়া আছে, 8% দেওয়া আছে, শতকরায় দেওয়া আছে। এটাকে আমরা টাকায় নিয়ে নিব, 100 দ্বারা 8কে ভাগ করব। আর এইখানে আসল বা মূলধন হলো 62,500, মূলধনটা হলো 62,500, আর সময়টা হলো 3 বছর, এন এর মানটা হলো 3 বছর। তাহলে আমরা লিখব দেওয়া আছে মূলধন পি ইজিক্যাল টু 62,500 আর এন এর মান হলো 3 বছর, আর মুনাফার হার 8%,
দেওয়া আছে, অর্থাৎ এখানে শতকরায় দেওয়া আছে। শতকরা চিহ্ন যখন আমরা উঠিয়ে দিব, এর আগের অধ্যায়ের অঙ্কগুলো আমরা করছি, শতকরা চিহ্ন উঠিয়ে দিলে আমরা কি করব, 100 দ্বারা এটাকে কি করব, ভাগ করব। 8 ভাগ হলো 100। এখন এই 108কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.08 টাকা, 0.08 টাকা বার্ষিক মুনাফার হার। আরের মানটা বের হয়েছে 0.08 টাকা। চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর তার হোল পাওয়ার হলো এন। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হলো সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর তার হোল পাওয়ার হলো এন। পি এর পরিবর্তে যে মূলধন মানটা দেওয়া আছে এটা বসাবো, আর আর এর মান দেওয়া আছে 0.08 আর এন এর মান দেওয়া আছে 3। দেখো আমরা মানগুলো বসাই দিই। পি এর পরিবর্তে 62,501 যোগ আর এর মান হলো 8 ইন্টু 0.08 আর এন এর পরিবর্তে বসাইছি 3, আর আমরা এককটা টাকায় বসাই দিছি। এখন দেখো এই 1 যোগ 0.08 একের সাথে আমরা 0.08 যোগ করব, তাহলে 1.08 তার হোল পাওয়ার হলো এন। এর হোল পাওয়ার হলো এন এর পরিবর্তে আমরা মানটা বসাই দিচ্ছি 3, এর হোল পাওয়ার হলো 3। কোনো কিছুর পাওয়ার যদি 3 থাকে তবে ওই জিনিসটা আমরা 3 বার করে গুণন অবস্থায় লিখতে পারি। দেখো এখানে 1.08 1.08 1.08 কি কারণে লিখলাম, এখানে 1.08 এটার পাওয়ার ছিল 3, এই জন্য এই সংখ্যাটাকে আমরা 3 বার করে গুণন অবস্থায় লিখতে পারি। কোনো কিছুর পাওয়ার যদি 4 হয় তবে ওই জিনিসটা 4 বার করে আমরা গুণন অবস্থায় লিখতে পারি। যদি 5 হয় তবে ওই একই সংখ্যা 5 বার করে গুণন অবস্থায় লিখতে পারি। এইখানে 1.08 এটার পাওয়ার ছিল 3, তাহলে 1.08 এটাকে আমরা 3 বার করে গুণন অবস্থায় লিখছি, আর তার সাথে গুণন অবস্থায় আছে 62,500। তাহলে আমরা এই অংশ যদি আমরা গুণন করি তবে দেখো 78,732 টাকা। তাহলে আমাদের এখানে চক্রবৃদ্ধি মূলধনটা হলো 78,732 টাকা। তাহলে আমরা যদি এই সূত্রটা আয়ত্ত করতে পারি, তাহলে দেখো অঙ্কগুলো একদম সহজে আমরা হলো যে সলভ করতে পারবো। এর পরবর্তীতে আমরা 2 নম্বর অঙ্কটায় যাব। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করো। দেখো দেওয়া আছে মূলধন পি ইকুয়াল টু 8,000 টাকা, আর সময় এন 3 বছর, আর মুনাফার হারটা দেওয়া আছে 10%। আমরা পার্সেন্টেজ উঠাই দিয়ে যখন আমরা টাকায় নিব তখন দেখো কি করছি, এই 10কে 100 দ্বারা ভাগ করলে 0.10 টাকা, এইটাকে আমরা এই 100 দ্বারা ভাগ করছি, অথবা 0.1 লিখলেও চলবে। 0.1 আর 0.10 একই কথা। দশমিকের পরে যদি আমরা 0 লিখতেও পারবো, 0 না লিখতেও পারবো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু হোয়াট? পি এর মান এন এর মান এবং আর এর মান দেওয়া আছে, এটা কিন্তু আর এর মান হবে। মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। মুনাফার হারটাকে আর দ্বারা প্রকাশ করি, তাহলে মুনাফার হার আর এর মানটা আমরা পেয়েছি 0.10 টাকা। চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি সূত্রটা চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে সূত্র হলো সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর তার হোল পাওয়ার হলো এন। তাহলে আমরা পি এর মানটা বসাই দিব 8,000 ইন্টু 1 যোগ আর এর পরিবর্তে আমরা বসাবো 0.10 তার হোল পাওয়ার হলো 3। আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেই। তাহলে 1 যোগ
0.01 যোগ করলে হয় 1.10। তাহলে এইটার উপর কি আছে পাওয়ার আছে পাওয়ারটা কত আছে 3 আছে যদি কোনো সংখ্যার উপর পাওয়ার 3 থাকে তবে ওই সংখ্যাটাকে আমরা 3 বার করে লিখতে পারি দেখো তাহলে 8000 গুণন 1.10 গুণন 1.10 গুণন 1.10 এত টাকা তাহলে আমরা এটার সাথে এটা গুণন করব তাহলে গুণন করলে 10,638 টাকা তাহলে চক্রবৃদ্ধি মূলধনটা হলো 10,638 টাকা এখন দেখো আমরা তৃতীয় নম্বর অঙ্কটায় যাব তৃতীয় নম্বর অঙ্কে এখানে বার্ষিক 10.50 বার্ষিক মুনাফাটা দেওয়া আছে বার্ষিক 10.50% মুনাফায় বার্ষিক মুনাফার হারটা দেওয়া আছে 10.50 মুনাফায় 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে বার্ষিক 10.50 এত পার্সেন্টেজ এত মুনাফায় দেখো এখানে আমাদের 5,000 টাকার মূলধনটা হলো আমাদের 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফাটা আমাদের নির্ণয় করতে বলছে এর আগে যে অঙ্ক দুইটা করলাম এখানে আমাদের মূলধন নির্ণয় করতে বলছিল চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছিল কিন্তু এখানে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা যদি আমাদের নির্ণয় করতে চাই তবে অবশ্যই চক্রবৃদ্ধি মূলধনটা আমাদের বের করে নিতে হবে চক্রবৃদ্ধি মুনাফা যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে চক্রবৃদ্ধি মূলধনটা আগে আমরা বের করে নিব চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন অর্থাৎ প্রথমের যে মূলধনটা ছিল সেই মূলধনটা যদি আমরা বাদ দেই তবে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো তাহলে দেখো দেওয়া আছে এখানে মূলধন 5,000 টাকা আর এন এর মান দেওয়া আছে 2 বছর আর মুনাফার হার আর ইকুয়াল টু 10.50% 10.50% অর্থাৎ 10.50 কে আমরা 100 দ্বারা ভাগ করব যদি 100 দ্বারা ভাগ করি 0.105 টাকা এই 10.50 টাকাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.105 টাকা 105 টাকা তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R তার হোল পাওয়ার হলো n তাহলে P এর মানটা আছে 5,000 P এর পরিবর্তে বসাবো 5,000 R এর মানটা বসাবো 0.105 আর n এর পরিবর্তে বসাবো 2 তাহলে দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব তাহলে 0.105 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 1.105 এটার হোল পাওয়ার হলো 2 তাহলে এই জিনিসটা কয়বার করে গুণন অবস্থায় লিখতে পারবো এর আগের অঙ্কগুলোয় পাওয়ার 3 ছিল এইজন্য আমরা 3 বার করে গুণন অবস্থায় লিখছি তাহলে এই অঙ্কটাতে পাওয়ার কি আছে 2 আছে তাহলে এটাকে আমরা 2 বার করে গুণন অবস্থায় লিখব তাহলে দেখো 5,000 গুণন 1.105 1.105 তাহলে এইটা তিনটা অংশ আমরা গুণন করব গুণন করলে দেখো কত হয় 6,105.12 টাকা 6,105.125 টাকা এটা আমাদের কি বের হলো এটা বের হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন এটা আমাদের বের হয়েছে চক্রবৃদ্ধি মূলধন আর প্রারম্ভিক মূলধনটা আমরা দেওয়াই আছে প্রারম্ভিক মূলধনটা দেওয়া আছে 5,000 টাকা তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবো তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি প্রারম্ভিক মূলধন এই 5,000 টাকা বাদ দেই 6,105.125 টাকার থেকে যদি আমি 5,000 টাকা বাদ দেই তবে আমি চক্রবৃদ্ধি মুনাফাটা পাবো তাহলে দেখো চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন তাহলে চক্রবৃদ্ধি মূলধনটা আমাদের হয়েছে 6,105.125 টাকা আর এখান থেকে মূলধন হলো 5,000 টাকা 5,000 টাকা বাদ দিলে আমি পাবো 1,105.125
1105.12 টাকা। নির্ণয়ের চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। এটাই হবে আমাদের উত্তর। আজকে আমরা দেখো বোর্ড বইয়ের অনুশীলনীর 2টা অঙ্ক সমাধান করতেছি আর 2টা উদাহরণের অঙ্ক করতেছি। এর পরবর্তীতে আমরা যাব 4 নম্বর অঙ্কটায়। 4 নম্বর অঙ্কটায় দেখো বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা আমাদের বের করতে হবে। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, অর্থাৎ মুনাফার হারটা দেওয়া আছে 10 টাকা, আর এর মান দেওয়া আছে 10%। এটাকে আমরা টাকায় নিয়ে নিব, শতকরায় দেওয়া আছে, এটাকে আমরা টাকায় নিয়ে নিব। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় আমাদের মূলধন বা আসল হলো 5000 টাকা, আসলটা হলো 5000 টাকা। 3 বছর, সময়টা হলো 3 বছর। 3 বছরের ক্ষেত্রে দেখো কি বলছে, সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্যটা কত হবে। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্যটা কত হবে। আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটাও বের করতে হবে, সরল মুনাফাও বের করতে হবে। সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা হলো I = PNR। সরল মুনাফার ক্ষেত্রে এর আগের অধ্যায়ে 2.1 অনুশীলনীতে যে আমরা অঙ্কগুলা করছি সরল মুনাফার সূত্রটা ব্যবহার করছি। তাহলে সরল মুনাফার সূত্রটা আমাদের জানাই আছে, সবার সরল মুনাফার সূত্রটা জানা আছে। সরল মুনাফার সূত্রটা হলো I = PNR। সরল মুনাফার সূত্রটা হলো I = PNR। এখানে আর এর মান দেখো দেওয়া আছে মূলধন 5000 টাকা, সময় 3 বছর, আর আর এর মানটা দেখো 10%। এটাকে আমি টাকায় নিয়ে নিছি, তাহলে 0.10 টাকা অথবা 0.1 টাকাও লিখতে পারো, 0.10 টাকা। আমরা জানি দেখো সরল মুনাফার ক্ষেত্রে আমরা সূত্রটা জানি P = I = PNR। তাহলে P এর পরিবর্তে আমরা বসাবো 5000, N এর পরিবর্তে বসাবো 3, আর R এর পরিবর্তে বসাবো 0.10। তাহলে দেখো কত টাকা বের হয়। তাহলে P এর মান, N এর মান, R এর মান আমরা বসিয়ে দিছি, তাহলে আমাদের বের হলো 1500 টাকা। তাহলে সরল মুনাফাটা বের হলো আমাদের 1500 টাকা। এর আগের অধ্যায়ে আমরা দেখেছি সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা হলো I = PNR। তাহলে এখান থেকে আমরা সরল মুনাফাটা বের করলাম 1500 টাকা। ওই সরল মুনাফার সূত্র I = PNR। এখানে P এর মান, N এর মান, R এর মান বসায়ে দিয়ে আমরা I এর মানটা দেখো সরল মুনাফাটা বের হয়েছে 1500 টাকা। আবার চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে আমরা সূত্র জানি C = দেখো চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন, চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন, অর্থাৎ প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন বা প্রথমের যে মূলধনটা আছে সেই মূলধনটা, চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা প্রারম্ভিক মূলধনটা বিয়োগ করব। তাইলে দেখো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হলো P × 1 + R তার হোল পাওয়ার N, আর মূলধনটা হলো P, মূলধনটা হলো P। তাহলে আমরা মানগুলো বসাই দিব, সবগুলোর মানই আমাদের জানা আছে। P এর মান 5000, তারপরে 1, R এর মান 0.10, N এর পরিবর্তে বসাবো 3, আর P এর মান হলো 5000। তাহলে এইখান থেকে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু আমরা করব। এইটার সাথে এটা এই 1 এর সাথে 0.10 যদি আমরা যোগ করি তাহলে 1.10, এটার হোল পাওয়ার হলো 3। কোনো কিছুর উপর পাওয়ার যদি 3 থাকে তবে এই 1.10 এটাকে আমরা 3 বার করে লিখতে পারি। তাহলে এটাকে আমরা কয়বার করে লিখছি? 3 বার। এখানে বিয়োগ দিয়ে আমরা লিখব 500। তারপরে দেখো আমরা এইটা এই তিনটা অংশ, এইটা 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 এইটা, এই অংশটা গুণন করি আমরা মান পেয়েছি 6655, বিয়োগ হলো কত? 5000। তাহলে 6655 থেকে যদি আমি 5000 বিয়োগ করি তাহলে 1655। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা আমি পেয়েছি
চক্রবৃদ্ধি মুনাফাটা এখান থেকে আমি পেলাম 1655 টাকা। চক্রবৃদ্ধি মুনাফাটা পেলাম 1655 টাকা। আর সরল মুনাফাটা পেয়েছি 1500 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 1655 টাকা, আর সরল মুনাফাটা পেয়েছি 1500 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার এবং সরল মুনাফার পার্থক্যটা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফাটার পার্থক্যটা আমাদের বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য বের করতে হলে তাহলে চক্রবৃদ্ধি মুনাফার থেকে সরল মুনাফাটা বিয়োগ করব। চক্রবৃদ্ধি মুনাফার থেকে সরল মুনাফাটা, চক্রবৃদ্ধি মুনাফাটা হলো 16,055 আর সরল মুনাফাটা হলো 1500। চক্রবৃদ্ধি মুনাফাটা হলো 1655 আর সরল মুনাফাটা হলো 1500। তাহলে 1655 থেকে 1500 যদি বাদ দেই তাহলে 155 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য হলো 155 টাকা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ।